গতকাল মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারিত ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সেখানে যেমন একদিকে শিল্পপতিদের বিনিয়োগের জন্য আহ্বান করেন শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন। কারখানায় গেটে তালা লাগালে হাজতবাস, কারখানায় এসে গেট ভাঙলে 3 গুণ আদায় করব। আর কি বলেন তিনি, দেখুন। কোনো গুন্ডাগর্দি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবো। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, গুন্ডা দমন আইন। কারখানায় গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। এবারে যদি সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা। এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। বিজেপি আসার আগে ভেবেছিলাম বাংলা থেকেই পালিয়ে যাব, আমরা এখন লগ্নি বাড়াচ্ছি, জমি পেলে আরো বিনিয়োগ করব। কি বলেছেন শ্যাম স্টিলের সিইও, শোনাবো। ভাজপা গভর্নমেন্ট আসবার আগে আমরা ভেবেছিলেন কি আমরা বাঙ্গাল থেকে পালিয়ে যাব, সোচাবো, খুব ক্লিয়ারলি বলছি। এই জন্য আমরা উড়িষ্যাতে এমওইউ করেছি, মহারাষ্ট্রে করেছি, বিহারে করছিলাম। কিন্তু আমাদের এখানে ভাজপা আসবার পরে দে আর সো পজিটিভ অ্যাটিটিউড, আমরা এখানে ইনভেস্টমেন্টটা বাড়াচ্ছি। 15,000 কোটি টাকা তো আমরা করবোই, আর যদি টাইম পালে, যদি আমাদের কিছু ল্যান্ড ব্যাংক কিছু আর পেয়ে গেলে আমরা এখানে ইনভেস্টমেন্ট আর বাড়িয়ে যাব। মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে অনেক সময়, একবার এসে প্ল্যান্টের ভেতরে দেখে যাবেন। আমাকে জানালে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি হেলিকপ্টার দিয়ে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন গুজরাট, উত্তরপ্রদেশ হতে দেব না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না এলে শিল্পপতিরা ওড়িশা চলে যাবে বলেছিল। এই সরকার ক্ষমতায় আসায় বাংলা ও বাঙালিরা বেঁচে গেছে। আক্রমণ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি অভিভূত। মন্দির তো আছে, 2 বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেবো। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যখন এভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি বলছেন এ প্রসঙ্গে কুণাল ঘোষ, রাখবো আপনাদের সাথে। এই কাজগুলো অনেক আগে থেকেই তৈরি হয়েছিল এবং এমন অনেক কিছুই আছে, খুব স্বাভাবিক যে যেগুলি আগের সরকারের আমল থেকেই তার হোমওয়ার্ক, পরিকল্পনা সমস্ত হয়েছে। 1-1.5-2 মাসে তো আর সমস্তটা নতুন করা সম্ভব নয়। তো ফলে নিশ্চয়ই যে আসছে এবং নতুন সরকারের মন্ত্রীদেরই তো সেটা, বা মাননীয় মুখ্যমন্ত্রীকেই তো সেই অনুষ্ঠানেতে যাবেন, শিল্প আসবে ভালো। কিন্তু আমি আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ও বিপুল শিল্প এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এসেছে, এবং এর আগেও যেটা আরেকটি গোষ্ঠীর ডানলপের কাছে না ডানকুনির কাছে যেটি হলো, সেটিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের তৈরি হয়ে যাওয়া। এখন হয়তো মানে অফিসিয়ালি শিলান্যাস বা পুজোটা এখন হচ্ছে, কিন্তু তার হোমওয়ার্ক, পেপার ওয়ার্কস, পরিকল্পনা সবটাই তো আগের সরকার থেকে তৈরি হয়ে আসে। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন পূরণ করবেন শুভেন্দু অধিকারী, বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য 7 বছর অসুস্থ হয়ে গেলেন,
তার একটা মাত্রই কারণ, যেটা উনি চেয়েছিলেন যে আর কিছু না হোক, আমি রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলবো। কারণ এ রাজ্যের ছেলেপিলেদের যেন, পরবর্তী প্রজন্মদের যেন আর অন্য রাজ্যে যেতে না হয়, এখানেই সেই গঠনটা আমি গড়ে তুলব। সেই ভাবনা থেকেই সিঙ্গুর, সেই ভাবনা থেকেই নন্দীগ্রাম, সেই ভাবনা থেকেই আপনার জিন্দালের যে স্টিল, এই ওটা ঠিক কোথায় আমার মানে ঠিক মেদিনীপুরে, তা এগুলোই তো উনি চেয়েছিলেন। কিন্তু যখন ওনার শেষ পর্যন্ত একটা কথা ছিল, মাথাটা তো ওনার একদম ভীষণ ছিল, বারবার এক কথা বললেন, আমি পারলাম না, আমি এত কিছু চেষ্টা করলাম, পারলাম না। উনি নিজেই বলেছেন আমি ফিরিয়ে আনবই, মানে এখানে ইন্ডাস্ট্রি এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ যাতে একেবারে সুরক্ষিত হয় তার চেষ্টা আমি করব। উনি বর্তমান মুখ্যমন্ত্রী। আমার ওখানে প্রশ্ন যে বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পায়ন করার চেষ্টা, সেই চেষ্টাই তো তার কার্যত বুমেরাং হয়ে গেল, মানে ভোটের জয় পরাজয়টা যদি প্রেক্ষিত ধরি, তা সেই অপূর্ণতা শুভেন্দু অধিকারীকে পূরণ করতে পারবেন বলে বিশ্বাস করেন? আমার মনে হয় পারবেন। চলে আসি পরের খবরে। জাল নথিচক্রের তদন্তে দেশের 13 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। তারই তদন্তে উঠে আসছে মারাত্মক তথ্য। বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক ব্যক্তি অনাথ পরিচয় বাস করছিলেন এই দেশে, পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023 সালে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় এনজিওর মাধ্যমে চলত সিন্ডিকেট চক্র। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে মোটা টাকার বিনিময়ে তৈরি হতো জাল নথি, আর সেই জাল নথি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। সেই টাকা কি ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হতো? প্রশ্নটা উঠছে, কারণ জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথিচক্রের তদন্তেই বৃহস্পতিবার কলকাতা, 2 পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় তল্লাশি চালায় ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। আর তারই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের এই বাড়িতেই হানা দেয় ইডি। সূত্রের খবর, এখানে থাকতেন আদিলুর রহমান, বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন, পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। বছর 3 আগে অর্থাৎ 2023 সালে আদিলকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। কোনো রকম ইল্লিগাল কাজ হয়, পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, আমি তো মনে করি নেওয়া দরকার। আড়ালে যদি কোনো অসাধু কাজকাম হয়, নিশ্চয়ই সেটা ভারতের যে বিচার ব্যবস্থা অনুযায়ী তার সাজা পাওয়া দরকার। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠবেই বা কেন? তারা টাকা নিয়ে নিশ্চয়ই জঙ্গি তৈরি করবে, আর জঙ্গি যদি তৈরি করে তাহলে জঙ্গি আমরা দেখব। এ যাবৎকাল দেশে যত জঙ্গি কার্যকলাপ চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসার বাচ্চা কি কেউ কখনো পেয়েছে? পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ধরনের কোনো দেশদ্রোহিতা বা মিথ্যা বা দেশের জন্য হুমকি এমন কিছু যদি চলে থাকে, তাহলে নিশ্চয়ই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কিন্তু তার আগে আমি বারবার বলবো, তদন্তটা অত্যন্ত নিরপেক্ষ এবং সততার সঙ্গে হওয়া দরকার। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা, ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো। তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে বসিরহাটেও একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় এটিএস ও ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।